বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, এবং আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শীতে একটা কনকনে ভাব আছে, কনকনে ঠান্ডার ভাব আছে দেশের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে তো বটেই, কিন্তু একই সঙ্গে নির্বাচনী উত্তাপে সেটা কতখানি ব্যালেন্স করতে পারছে সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ, নির্বাচনী প্রচারণা অনেকখানি সীমিত হয়ে আছে এখন পর্যন্ত, যদিও গণভোটের একটা প্রচারণা সরকারের দিক থেকে চালানো হচ্ছে। সরকার বিভিন্ন এনজিওকে ডেকে হ্যাঁ ভোটের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দল আস্তে আস্তে শুরু করেছে, এমনকি যে জুলাই চার্টার যাদের দাবি ছিল তারা সেই চার্টারে স্বাক্ষর না করলেও এনসিপি তারাও গণভোটে হ্যাঁর পক্ষে ইতিমধ্যেই বোধহয় 270 জন অ্যাম্বাসাডার তারা নিয়োগ দিয়েছেন যারা গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা চালাবে। সো আমি একটু আপনাদের কাছে বুঝতে চাই যে নির্বাচনকে ঘিরে এই, কারণ বিগত 15-16 বছর শেখ হাসিনার শাসনামলের নির্বাচনের বা ভোটের দাবিটাই প্রধান ছিল, তো সেই অর্থে এবারকার নির্বাচন নিয়ে আসলে আমরা কি পুরনো ধারাবাহিকতায় আছি, না প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষ একটা ভালো ভোটের দিকে এগোচ্ছে? যদিও কারো কারো মধ্যে, সংখ্যায় খুব বেশি না হলেও এখনও নির্বাচনকে নিয়ে নানা রকমের সংশয় আছে। আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা, হলে সেটা কেমন হবে, একটা ফার্সিক্যাল ইলেকশন হবে কিনা, সংঘর্ষের চিত্রটা কী হবে, কত মানুষের প্রাণহানি ঘটবে, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। এখন পর্যন্ত রেইসে যারা আছে, ঘোষণা দিয়েছে যারা নির্বাচন করবে, সবাই শেষ পর্যন্ত এই রেসে থাকবেন কিনা, কারণ তারা নানা রকমের প্রশ্ন তুলতে শুরু করেছেন। লেভেল প্লেইং ফিল্ড নেই, এবং অনেকে মনে করেন যে মাঠের অবস্থা যাই থাকুক, প্রশাসন বা নির্বাচনকে যারা ম্যানেজ করেন সেই জায়গায় পক্ষপাতিত্ব করবার বা ইঞ্জিনিয়ার করবার লোকজন অনেক জায়গায় বসে আছে। তো ফলাফলটা অনেকে আবার মনে করেন, সাধারণভাবে পারসেপশন যা ফলাফলটা এরকম হতে পারে সেটা উল্টেও যেতে পারে। অনেকটা 1991 সালের নির্বাচনকে অনেকে সামনে টেনে নিয়ে আসেন। সো আমি মোটা দাগে নির্বাচন কেন্দ্রিক আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো ধরে যদি একটু আপনারা আলোচনা করেন। মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি। আপনাকে ধন্যবাদ জিলু ভাই, শুভেচ্ছা শামীমকে, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। অনেকগুলো প্রসঙ্গ আসছে এবং সবগুলো যৌক্তিক। মানে একসঙ্গে বললাম, প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে রিলেটেড, সেজন্য আর কি। হ্যাঁ, তো স্বাভাবিক কারণে যেমন গণঅভ্যুত্থানের স্পিরিটটাই হচ্ছে একটা ভালো নির্বাচন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া। গণঅভ্যুত্থানের আগে পতিত যে সরকার তিনটা ইলেকশন জাতীয় সংসদে করেছেন, এবং সেই সময় যারা নির্বাচনে গেছিল, সরকারি দল, বিরোধী দল, বিরোধী দলে সেই সময়ের অনেক বক্তব্য ছিল, কিন্তু আলটিমেট ওই স্রোতে চলে যেতে হয়েছে। কারণ ওই সরকারে যে ফ্যাসিজম বা কর্তৃত্ববাদী চরিত্র, সেই চরিত্র রোধ করা সম্ভব হয়নি। স্বাভাবিক কারণে যেটা তারা করতে পারত সেটা তারা করেনি। যেমন শেখ হাসিনা তো বোধহয় 96-এও ইলেকশন করে, মানে ভোটের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সেই ধারাবাহিকতা তিনি 14 সালে বর্জন করেন। তো এই থেকে শুরু হলো ক্ষমতা প্রীতির রাজনীতি ওই সময়। তো এটা বলতে গেলে অনেক বড় লম্বা একটা ঘটনা। শুধু এইটুকু আমি বলি, ওইটি যদি গণতান্ত্রিক ধারায় রক্ষা করা যেত, তাহলে পরে বাংলাদেশের চিত্রটা ভিন্ন রকম হতে পারত। যেহেতু হয় নাই, 54-55 বছর ইতিহাসে কখনো প্রত্যাশাকে ছাপিয়ে অনেক কিছু পাওয়া গেছে, আবার কখনো কখনো প্রত্যাশার সঙ্গে বাস্তবতার কোনো বিষয় ছিল না, মেলেই নাই। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় খুব স্পষ্ট, এই অঞ্চলের মানুষ গণতন্ত্র প্রিয়। এই অঞ্চলের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, লড়াই করছে সুদীর্ঘকাল, কখনো পেয়েছে, কখনো পায় নাই। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, মহল বিশেষ মনে করে যে আদৌ নির্বাচন হবে কি না। তাদের কাছে একটা প্রশ্ন, যে ক্ষমতা ধরে রাখার অভিপ্রায়ে অনেকে অনেক রকম কাজ করতে পারে। যেমন আমার কাছে মনে হয় নির্বাচন ছাড়া বিকল্প নাই।
না সেটা সবাই মনে করে, আমার মনে হয় যারা যারা অনিশ্চয়তা দেখছে তারাও মনে করে বিকল্প নাই, কিন্তু বিকল্প নেই এবং নির্বাচন হতেই হবে। কিন্তু এখানে একটা জিনিস আছে যে গণ অভ্যুত্থান আমাদের দেশে তিনটি, একটি 69 গণ অভ্যুত্থান, একটা 90 গণ অভ্যুত্থান, একটা 24 গণ অভ্যুত্থান। তো 69টা আমি নাও গেলেও আলোচনাতে 90 গণ অভ্যুত্থানটা আপনি বাদ দিতে পারেন না। 90 গণ অভ্যুত্থানের 3 থেকে 4 মাসের মধ্যেই নির্বাচন হয়েছিল, 78 দিনের মাথায়। 78 দিনের মাথায়, সরি। তো এই যে নির্বাচনটা হলো, সেই সময় এতগুলো দাবি টাবি ছিল না, কিন্তু সেই সময় হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে সামরিক স্বৈরাচার বলেই গণঅভ্যুত্থান ঘটানো হয়েছিল। কিন্তু নির্বাচনে এরকমভাবে যে সরকার শাহাবুদ্দিন সাহেব আসছিলেন, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, এরা মজার আপত্তি ছিল না। এখন যেটা হয়েছে কম সংস্কার বেশি সংস্কার, এটা তো এখন আর উনি বলেন না। এখন নির্বাচনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই সরকার ঐতিহাসিক নির্বাচন হবে বা অন্যান্য কথা বললো, আপনি যে কথাটা বললেন যে মানুষের ভিতরে এই সন্দেহ বিশ্বাস এবং আলোচনা, বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের কথা বলি, ওই সর্বশেষে এসে একটা জিনিসে দাঁড়ায় যে ভাই নির্বাচন হচ্ছে তো, তার মানে সরকার বা রাজনৈতিক দল যারা নির্বাচনের অংশীজন হবে, এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে দৃঢ়ভাবে এই জিনিসটা প্রতিষ্ঠিত করা যায় নাই যে নির্বাচন ছাড়া অন্য কিছুর সম্ভাবনা নাই, যে কারণে এই কথাগুলো আসছে বলে আমার ধারণা। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি, আসলে ওই যে নির্বাচনের আর মাসখানেক বাকি আছে, কিন্তু এখনও এই প্রশ্নটাই শুনতে হচ্ছে ভোট হবে কিনা, আমাদেরকে জিজ্ঞেস করছে, এবং এই প্রশ্নের উত্তর কোনো রাজনীতিবিদ দিতে পারছে না। দেশে রাজনীতিবিদরা রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে পারছে না। যেটা দুদু ভাই আমার খুব শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, অনেক পোরখাওয়া রাজনীতিবিদ, অনেক আন্দোলনের সাক্ষী, উনি বললেন ভোটটা 3 মাসের মধ্যে না হওয়ার কারণে অসংখ্য অযাচিত ডাইমেনশন তৈরি হয়ে গেছে। প্রথম, 3 মাসের মধ্যে না হওয়ার কারণে বর্তমান সরকার যে অক্ষম, এটা সর্বজন স্বীকৃত হয়ে গেছে। বিএনপি জোড়াতালি দিয়ে মাঝে মধ্যে সরকারকে ধরে রাখার চেষ্টা করে, কারণ এই সরকারের অধীনে ভোট হতে হবে, এটা দেশের স্বার্থ প্রয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার অক্ষম দুর্বল সরকার, দুর্বল নির্বাচন কমিশন প্রসব করেছে স্বাভাবিকভাবেই, কারণ নির্বাচন কমিশন তার নিজস্ব কোনো জনশক্তি নাই। সরকারের 18 লক্ষ জনশক্তি নির্বাচন কমিশনের জনশক্তি, সেখানে আপনি একটা বড় অংশকে ট্যাগিং দিয়ে দূরে সরিয়ে রেখেছেন, এসপিকে আর্মস ছাড়া রেখে দিয়েছেন, বেশ কিছু এসপিকে আপনি প্রোটোকল অফিসার ছাড়া উজিরে খামাখা করে ডেস্ক বিন রেখেছেন। এটা কারণ থাকতে পারে, কিন্তু তাদের অনেকেই বর্তমান সরকারকে এবং ভবিষ্যতে বিএনপি সরকারকে তাদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত ছিল। এটাই বাংলাদেশের ব্যুরোক্রেসির ক্যারেক্টার, সবসময় তাই হয়েছে। দুর্বল হয়েছে, অক্ষম হয়েছে, স্বাভাবিকভাবে মানুষের মনে হচ্ছে যে বাড়ির পাশে অফিসে আগুন হচ্ছে, মব হচ্ছে, পুলিশকে ধাওয়া দিচ্ছে, আর্মিকে ছিছি বলছে, তো ভোট করবে কীভাবে সরকার? এটা মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে, কারণ সরকার ভোটের জন্য যে ন্যূনতম ফার্মনেস, যে দেশের নিয়ন্ত্রণ নিতে হবে, সেটা সরকার কখনো নিতে পারেনি। আর সরকার প্রথম দিকে ভোটও চায়নি। সরকার ডক্টর ইউনূস স্যার যখন আমাদের জানাজায় গিয়েছিলেন, সেখানে 10 বছর 5 বছর 5 বছর, এগুলো আর্টিফিশিয়ালি উনি তো মাদির সঙ্গে মেহেদী হাসানের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে 50 বছরও তো লোক চায় তাকে 50 বছর, এটা বলেছিলেন। আরেকটা কথা উনি বলেছিলেন যে নেক্সট গভর্নমেন্ট না, ও যখন মেহেদী সাহেব তাকে বললেন তাহলে ফেব্রুয়ারির পরে আপনি আর থাকবেন না, বলছে আনটিল নেক্সট গভর্নমেন্ট টেক ওভার। তো এটার মধ্যে কিন্তু একটা ভেগনেস আছে। তো সেইখানে একটা পরিবর্তন হলো 25 তারিখে জনাব তারেক জিয়ার চলে আসা। জনাব তারেক জিয়া কেন 15 মাস পরে আসলেন, এই প্রশ্নের উত্তর আমি কখনোই পেলাম না। যেখানে শেখ হাসিনার পতন হয়েছে, পালিয়ে গেছে শেখ হাসিনা, 5ই আগস্ট পালিয়ে গেছে। শেষে আসার কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে এটা ওনার উপরে নির্ভর করে না, সেটা প্রকাশও উনি করতে পারছেন না। যদিও তখন মনে হয়েছিল যে ওনার বোধহয় আসাটা আরো বিলম্বিত হবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এসেছে। অর্থাৎ ওই যে বললাম 15 মাসে অনেক ডাইমেনশন দাঁড়িয়ে গেছে। তার মধ্যে একটা জেনুইন আশঙ্কা হচ্ছে ইসলামিক মিলিটেন্সির। বাংলাদেশ 16 কোটি 18 কোটি লোকের নিরীহ মুসলমানের, আলাভোলা মুসলমানের দেশ। প্রচুর দরিদ্র লোক আছে, প্রচুর জবলেস লোক আছে। এখানে ইসলামিক কিছু করা খুব সহজ।
ইসলামিক সুইসাইড বোম্বার করা খুব সহজ, এবং মোটামুটি গণতান্ত্রিক দল হিসাবেই জামাত বা শিবির ক্লাস 5 থেকে একটা পাইপলাইন তৈরি করেছে, সেটার সুফল তারা পাচ্ছে। সবচেয়ে খারাপ ডাইমেনশন যেটা হয়, খারাপ বলতে এটাকে আমি খারাপ বলছি এই কারণে, বিএনপি বা ছাত্রদল কখনোই প্রস্তুত না, কিন্তু প্রায় সবগুলো ছাত্র সংসদের ভোট হয়ে গেল এবং সবগুলোতে শিবিরের ব্যাপক ব্যাপক সাফল্য আসছে, যেটার পিছনে অনেক যৌক্তিক কারণ আছে। ওই যে বললাম ক্লাস 5 থেকে তারা চর্চা করেছে। প্রবলেম হবে কি, সামনের সরকার যখন যদি বিএনপি হয়, বিএনপি যখনই এমন কোনো আইন করবে বা এমন কোনো পদক্ষেপ নেবে যেটা জামাত শিবির ডিস্টার্বড হবে, বাইতুল মোকাররম থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব মিলে ঢাকা শহর অচল হয়ে যাবে। বিএনপি শান্তিতে দেশ চালাতে পারবে না, তাকে ইসলামিক শক্তির সাথে কম্প্রোমাইজ করতে হবে। যদি পার্লামেন্টে এ দুটোর বাইরে থার্ড কোনো ফোর্স, ভালো সংখ্যক এমপি না থাকে, ব্যালেন্সের জন্য দরকার। দ্বিতীয় হচ্ছে জনাব তারেকজি একদিকে প্রচণ্ড ভাগ্যবান, এই সমস্ত সমাধানের কেন্দ্রবিন্দু কিন্তু এখন উনি একদিকে। ওনাকে দিয়ে আলট্রা টেরোরিজম কন্টেইন করা যেতে পারে, ওনাকে দিয়ে ইউনিভার্সাল ফরেন রিলেশনশিপটা ডেভেলপ করা যেতে পারে, ওনাকে দিয়ে ডেমোক্রেটিক আর সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন হতে পারে। আবার এই সন্ধিক্ষণে উনি এমন একটা ভোটের দিকে যাচ্ছেন যেটা তার কোনো রোল না থাকলেও ফ্যাবুলাস ইলেকশন হবে না। এবং আমি সবসময় একটা এবং ইলেকশনের যে মানে এটা যদি কালিমা যুক্ত ইলেকশন না হয় বা এটার ভাবমূর্তি যদি এটা নেগেটিভ হয়, সেই নেগেটিভ ভাবমূর্তিটাও ওনার উপরে ওনাকে ক্যারি করতে হবে উইদাউট এনি ফল্ট অন হিজ পার্ট। যেমন আওয়ামী লীগ ভোটে থাকলেও 3 মাস আগে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করতো। আওয়ামী লীগ ভোটে ভোট পেত, বাট আসন পেত খুব কম। তাহলে আওয়ামী লীগকে ভোট থেকে সরিয়ে দিয়ে কিন্তু বিএনপি কোনো লাভ নেই। কিন্তু বিএনপি অনেক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ ভোটে থাকলে এখন বিএনপি যা সিট পাবে তার চাইতে আরো বেশি পেত। তখন জামাত বিএনপির বশ্যতা স্বীকার করত, সমস্ত অ্যান্টি আওয়ামী লীগ দল বিএনপির অধীনে থাকতো, একটা সুন্দর রাজনৈতিক পরিষ্কার চিত্র পাওয়া যেত। আমার ব্যক্তিগত অভিমত, 8-10 বছর পরে কোনো এক সময় বিএনপি এবং জামাত দুজনই মনে উপলব্ধি করবে যে ব্যান করাটা হয়তো বা ঠিক হয়। যাক, সেটি ডিফারেন্ট কনটেক্সট, কারণ এই ব্যান করার কারণে অনেক ডাইমেনশন তৈরি হয়েছে, যেটা আমি বললাম ডাইমেনশন তৈরি হয়ে গেছে। এখন সামনের বাংলাদেশে একটা ভোট প্রয়োজন, কারণ ওই যে বললাম এই সরকার আর দেশ চালাতে পারবে না, এবং অসংখ্য দেশ এই সরকারের সাথে আর সম্পর্ক রাখতে ইচ্ছুক না। এই সরকার অনেকের জন্যই পলিটিক্যাল বার্ডেনও হয়ে যাচ্ছে। একটা ট্রানজিশন প্রয়োজন। আপনি ডেমোক্রেসিতে ভোট ছাড়া আর যে ট্রানজিশনগুলো আছে সেগুলো আমরা এখনও মানতে চাচ্ছি না। একটা খোলামেলায় বলি, সেনাবাহিনীর ট্রানজিশন হতে পারে, কিন্তু সেনাবাহিনীর আমার মনে হয় টেক ওভারে কোনো আগ্রহ নাই, কারণ প্রচণ্ড খারাপ পরিস্থিতিতেও তারা ধৈর্য ধারণ করেছে, টেক ওভার করেনি। অমর্ত্য সেন নিজেও সেটা তাদেরকে প্রশংসা করেছে। তাদের জামা ধরে টান দেওয়া হয়েছে, তাদেরকে ভুয়া বলা হয়েছে, কিন্তু তারা কিন্তু ধৈর্য ধারণ করেছে। সেনাবাহিনীও একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চায়, কারণ কি সামনে সিদ্ধান্তগুলোর একটা পলিটিক্যাল লায়াবিলিটি লাগবে। তো সেই পলিটিক্যাল লায়াবিলিটির জন্য একটা পলিটিক্যাল ইলেক্টেড গভর্নমেন্ট রাখবে, যার নির্দেশে পুলিশ প্রশাসন সেনাবাহিনী চলবে। দে ক্যান ডিশোল্ডারিং দ্য রেসপন্সিবিলিটি, যেটা আমার সিদ্ধান্ত না, আমি এক্সিকিউট করছি। তো ওইটা এই মুহূর্তে মিসিং। তো সেজন্য আমি মনে করি একটা ভোট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ভোটের ছাড়া তো অন্য কোনো সমাধান দেখছি না। তবে ভোটটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একটু আপনার কাছে পরের পর্যায়ে শুনতে আসবো যে আপনারা তো যেহেতু ইলেকশন করছেন দলগতভাবে, এবং এই যে প্রসেসটা বা ইলেকশন কমিশন যে প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত যে স্টেজ আছে, আপনাদের অভিজ্ঞতা কি বলছে যে ইলেকশন কমিশন সরকার মিলিয়ে বা আপনাদের মতো দলের জন্য চিত্রটা কি দাঁড়াতে পারে? মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি ওনার বক্তব্য শুনছিলেন, উনি ফরেন রিলেশনসের প্রসঙ্গ টেনেছেন, উনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনেছেন, ছাত্র সংসদগুলোর নির্বাচন, 5টা বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটির ইলেকশন হলো, প্রত্যেকটাতেই একচেটিয়া বিজয় জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের, এবং সেখানে আপনারা কোথাও কোথাও অ্যালায়েন্স করেও সুবিধা করতে পারেননি। সো সব মিলিয়ে একটু আপনার কাছে শুনতে চাই। প্রথমে ছাত্র সংগঠনের নির্বাচন বা একচেটিয়া বিজয় যেটা বললেন আপনি, আমরা যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলাম এবং ওই সময় দেখেছি নানানভাবে, নিজেও ছিলাম, তো স্বাভাবিক কারণে সেই সময় এই সময় পার্থক্যগুলো আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক চর্চাটা থেকে, মানে বাম ঘরানার মধ্যপন্থী বা দক্ষিণপন্থী যেভাবে বলি না কেন, যেমন আমাদের রাজনীতিটা না বামে না ডানের, মধ্যপন্থী হিসেবে বলা হয়। একটা সময় স্বাধীনতার পরে পরে তখন কিন্তু বাম ঘরানার ছাত্র রাজনীতিটা মানে এতটাই জনসমর্থিত ছিল যে প্রথম ডাকসুর নির্বাচনে
আমি যদি ভুল না করি, ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি হয়েছিলেন, এবং তারপরের নির্বাচনটা সম্ভবত ভণ্ডুল হয়ে যায় 73 সালে। 73 সালে সম্বন্ধ ভণ্ডুল হয়ে যায়। কিন্তু সেই সময় যে প্রবণতাটা ছিল, নতুন ঘরানার যে জাসদ রাজনীতি, সেই রাজনীতিটার শুরুটা কিন্তু ওই 70-এর প্রাককালেই। তাদের প্রভাবটা ছাত্র সংগঠনের ক্ষেত্রে পরবর্তী সময় আমরা দেখেছি, অর্থাৎ বাম ঘেঁষা রাজনীতিটা মুখ্য ছিল। ওর ভিতর থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছিল মধ্যপন্থা দল হিসাবে, মানে আজকে যেটা জাতীয়তাবাদী ছাত্র দল। তো একটা সময় আমরাও ডাকসু নির্বাচনে জয়লাভ করছি, হল হলেও পড়েছি। আজকে কেন সেটি, মানে এই যে সুদীর্ঘ সময়, মানে 16 বছরের যে লড়াই, সেখানে তো বিএনপি বলবো একটা অন্যতম প্রধান বিরোধী দলের নেতৃত্বের আসনে ছিল, স্বাভাবিক কারণে তার ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল, তারপরে তো জামাত, তারপরে তো শিবির, এই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে। তাহলে এই নির্বাচনটা যেটা মানে বিভিন্ন ছাত্র সংসদ হয়েছে, সেখানে এই যে ছাত্র দলের দুর্বলতা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি যদি সামনে রেখে বিশ্লেষণ না করে আমি অন্য যে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, সেটা মীমাংসাযোগ্য হবে না আমার কাছে মনে হচ্ছে। যেমন অনেকে বলছেন যে ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতির ক্ষেত্রে অনেক সময় পড়ে না, এরকম দৃষ্টান্ত আছে। উনি ওই আগের 70-80 দশকের হিসেবে অনেকে বলেন যে তখন দৃষ্টান্ত আমি জাসদ জিতেছে, জাতীয় রাজনীতি তার প্রভাব পড়েনি, কমিউনিস্ট পার্টি সেলিম ভাইদের পার্টি পারে না, মামুনুর রহমান মান্নার মতো এত জনপ্রিয় ছাত্র নেতা জাসদ বাসদ ওইভাবে পারে না। কিন্তু এটাকে আমি গুরুত্বহীন পর্যায়ে নিচ্ছি না এই কারণে, তরুণ সমাজ যে কোনো আন্দোলনে যেমন প্রধান ভূমিকা পালন করে, নির্বাচনে ভোটের ক্ষেত্রেও তাদের তড়িৎ সিদ্ধান্ত বা তাদের বিরামহীন পরিশ্রম ওখানেও কাজ করে, এবং এই ছেলেগুলো আস্তে আস্তে একেবারে সর্বনিম্ন প্রান্তিক পর্যায়ে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমি বলছি না যে এরাই জয়লাভ করে, কিন্তু ভূমিকা তারা রাখে। সেই জন্য আমরা এই ভূমিকাকে গুরুত্ব আমার বিবেচনায় ওইভাবে নিতে পারি না বলে ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও নির্বাচনের ক্ষেত্রে আমি বাম ছাত্র সংগঠনে, তারা তো বিপ্লবের মধ্যে থেকে অনেক কিছু মীমাংসা চিন্তা করে, আমরা এখন মার্জিনালাইজড তাদের না আসলে তারপরেও আমি মনে করি সাংগঠনিক ভিত্তি আর আগের মতো নেই। সংগঠনের ছাত্র দলের ভূমিকাকে মধ্যপন্থী হিসাবে নির্বাচনটাই মুখ্য। তো সেই নির্বাচন তাদের জন্য ছাত্র সংগঠনগুলো মানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর মধ্যে তো থাকে, তো সেখানে তারা তাদের মতো করে তারা এটা, আমি বলবো একক্ষেত্রে মধ্যপন্থা দল হিসাবে আমরা কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। সেই জায়গাতে যদি ভাবনাগুলো আসে, তাহলে সামনের দিনগুলোতে অনেক কিছু মীমাংসা হবে। না হলে পরে ওই যে বদরুদ্দিন ওমর সাহেব একটা কথা বলে গেছেন, উনি এখন প্রয়াত, আল্লাহ তার বেশ নসিব করুক, যে এই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে। তিনি একটা জায়গায় আমার চোখে যেটা আসছিল, তো একটা অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি এইটা বললেন, শুধু ভালো করে চিন্তা করে দেখো। আমার কাছে গণঅভ্যুত্থান 90 হয়েছে, সেই সময়ও জামাতের শিবিরের মুভমেন্ট ছিল, কিন্তু ওই অভ্যুত্থানের পরে বেগম জিয়া বিএনপির উত্থান করছে 91 নির্বাচন। তার আগে তো ছাত্র দলের ডাকসু সহ বিভিন্ন জায়গাতে আমরা জয়লাভ করছি। এখন কেন হলো? এই জিনিসগুলো কিন্তু একেবারে এড়িয়ে যাওয়ার মতো না। আমি যদিও মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে বিএনপি বাধাহীনভাবেই জয়লাভ করবে। তার মানে এই নয় যে আর কোনো শক্তি নাই, আর কোনো প্রতিদ্বন্দ্বিতা করার বা সামনে দাঁড়ানোর মতো শক্তি নাই। এই ক্ষেত্রে যদি সতর্কতা ঘাটতি থাকে, তাহলে অনেক ঘটনাই ঘটে যেতে পারে। এখানে এই যে দুটো প্রসঙ্গ টেনেছেন, এই যে ফরেন পলিসির ইস্যু, আরেকটা প্রসঙ্গ নিয়ে আওয়ামী লীগের প্রসঙ্গটা নিয়ে এসছেন, যে আওয়ামী লীগ যদি স্বাভাবিক প্রক্রিয়া ছেড়ে দেওয়া হতো, তাহলে আজকে আওয়ামী লীগ নিয়ে যত আলোচনা হচ্ছে, জনগণ দ্বিতীয়বার আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারত। এবং আরেকটা প্রশ্ন অনেকেই আনেন আলোচনার মধ্যে, যে যদি আপনার কথা অনুযায়ী বিএনপি যেতে, তাহলে তো বিরোধী দল এখন পর্যন্ত জামাত, আজকের বিরোধী দল মানে কালকে তার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক কাছাকাছি চলে আসে।
এবং দ্বিতীয়ত হচ্ছে বিরোধী দল জামাত বিরোধী দল 54 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো, সেটাও অনেকে মনে করেন, জামাত তো একটা ইসলামিস্টদের নিয়ে অ্যালায়েন্স করেছে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় চরিত্রের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা অনেকে মনে করেন একটু অন্যভাবে চিত্রায়িত হবে এই প্রথমবারের মতো। প্রথম কথা আমি বলি, কারো কাছে হয়তো এটা খুবই ইতিবাচক, কারো কাছে খুবই নেতিবাচক। না না, আমি ব্যক্তিগত আমি স্বীকারও করলাম আপনার যে তাদের এক ধরনের উত্থান ঘটছে, তার মানে তারা নির্বাচনের পলিটিক্সে কতটা প্রভাব সৃষ্টি করবে এটা না, আমি তো আপনার কথা ধরে নিয়েও বললাম, যদি আপনি তারা ক্ষমতায় নাও যায়, বিরোধী দল তো না, বিরোধী দলও আমি এখনো বলতে নারাজ এই কারণে। জাতীয় পার্টি সেক্ষেত্রে না, জাতীয় পার্টি আছে, আপনি আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেয়া হবে কি হবে না সেগুলো নিয়ে আবার না, আওয়ামী লীগকে আপনি কখনো কোনো রাজনীতি আইনের বিচারের মধ্য দিয়ে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয় না। আওয়ামী লীগের আপনাকে বলি, সব থেকে বড় নেতা ছিল শেখ মুজিবুর রহমান, সব থেকে বড় নেতা তো প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী, কিন্তু সবচেয়ে বড় নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। কিন্তু এই শেখ মুজিব সাহেব যখন 75-15 আগস্টে মারা গেলেন নির্মমভাবে সপরিবারে, তার 3.25 বছরের ভিতরে যে নির্বাচন হয় জাতীয় সংসদের 79 সম্ভব, হ্যাঁ, তো সেখানে প্রধান বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল। তো এখন নিষিদ্ধ করছেন, কিন্তু নিষিদ্ধ মানে স্বতন্ত্র নির্বাচন তো নিষিদ্ধ করেন নাই। আর ওই যে একবার 73 সালে শেখ মুজিব সাহেব বলছিলেন কি নকশাল দেখা মাত্র গুলি করো, মৌলানা ভাসানী বলেছিল যে কারোর গায়ে লেখা থাকে না, সিল দেওয়া থাকে না নকশাল, যে তুমি গুলি করবা। তো এখন আওয়ামী লীগের, আমি বলতে পারি যে আওয়ামী লীগের পরিবারের ওকে আমি দাঁড়াতে দেবো না, বলতে পারি, তার নামে ইলেকশন করা যাবে বলতে পারি, কিন্তু স্বতন্ত্র একজন যদি জয়লাভ করে বা ইলেকশন করে তাহলে আপনি বাধা দেবেন কিভাবে? বাধা তো এখন মব কালচার, মব জাস্টিস, প্রেশার গ্রুপ, যেভাবে লিঞ্চ, যেভাবেই বলেন না কেন, ওই মব কালচার দিয়ে এখন যে জায়গায় গিয়ে দাঁড়াইছে আমার বিবেচনায়, বরঞ্চ যার উপর মবটা বেশি হবে সহানুভূতিটা তার উপরে মানুষের ঝোঁকটা বেশি যাবে। এটা আমরা অতীতে নির্যাতিতই নির্যাতিতের পক্ষে মানুষের সহানুভূতির থাকে। সেই জন্য যারা রাজনীতি করছেন, আমি এখনই সব কিছু, যেমন একসময় আওয়ামী লীগ নিয়ে কথা বলাটাই কঠিন ছিল, মানে ওটা নিষিদ্ধ, যেমন ওরা পতিত সরকার, এগুলো আমি তো মানি যে তাদের মতো স্বৈরতন্ত্র কর্তৃত্ব ভয়ঙ্কর এই দেশে আর দ্বিতীয়টা রাজনৈতিক শক্তি নাই, এই জন্যই তারা নিষিদ্ধ হয়েছে। কিন্তু আপনি নিজেও বললেন যে নিষিদ্ধের মধ্য দিয়ে আমি রাষ্ট্রবিজ্ঞান, কোন প্রক্রিয়া আপনি করলেন? হ্যাঁ, আপনি জনগণের কাছে ছেড়ে দিতেন, জনগণের কাছে ইভেন আপনি যদি আদালতের মধ্য দিয়েও করতেন, আপনি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে, তাও একটা মানা যেত, না হতে পারত এক্সিকিউটিভ। এই যে যেমন আপনার কয়দিন আগেও ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল, মানে যে জায়গায় আসে, এমনকি ক্রীড়াক্ষেত্র সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, অনেক ক্ষেত্রে অনেকজন অনেক কথা বলেছে, ক্রীড়াক্ষেত্রের থেকেও বলছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিকভাবে যে কথাটা আসছে ক্রীড়াক্ষেত্রে না, সেটি হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গেই আমরা পূর্ণ সম্পর্ক নির্ধারণ করব। তো এটা তো রাজনীতিতে আপনার ফেলে দেওয়ার বিষয় না, আপনার চতুর্দিকে না হোক, 3 দিকে তো ভারত, তো আপনি ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণে ব্যর্থ হলে, পাকিস্তানের মতো দেশ, কিন্তু পাকিস্তানের মতো দেশও ভারতের সঙ্গে নানান ক্ষেত্রে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি আছে, তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে? প্রশ্নগুলো এখনই কিন্তু আলোচনা হচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে কূটনীতিক ক্ষেত্রে আপনাকে কূটনীতিকভাবে মোকাবেলা করতে হবে, সেখানে গায়ের জোরে মোকাবেলা করার কোনো সুযোগ নেই। আর নতুন যে শক্তির উত্তপ, যারা তরুণ ছাত্র, এই গণ অভ্যুত্থানে তারা হাজার হাজার শহীদ হয়েছে, তাদের মধ্যে শ্রদ্ধা রেখেই বলি যে এই দেশের মানুষের তাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু তারা যে দল গঠন করছে মনে করা হয়, কিন্তু এই তো যে হাজার হাজার বা লক্ষ লক্ষ তরুণ তো, কোটি তরুণ তো এই দল করেন, এই দল তো মাত্র তাদের মধ্যে মুসলিমের কয়েকজন শেষ করে দিই। ওই দল সম্বন্ধে প্রচারণাটা এমনই যে তরুণদের দল, ছাত্রদের দল, হ্যাঁ, ওই এনসিপি। কিন্তু ইতিমধ্যে এনসিপি আমার মনে হয়
একটা পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে এই ইলেকশনের মধ্য দিয়ে, সেই জায়গাটায় বোঝা যাবে। এবং একটা সিদ্ধান্ত বোঝা গেছে যে তারা রাজনীতি কতটা পরিপক্ক, যেটা হচ্ছে জামাতের সঙ্গে তাদের অ্যালায়েন্স। এই দেশে গণতান্ত্রিক বাম মধ্যপন্থা সব কিছু বাদ দিয়ে একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে তাদের সম্পর্ক নির্ধারণ তারা করেছে এই দেশে। তো আমার কাছে মনে হয়েছে আরও বেশি পরিষ্কার হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে কে কতটা সমর্থিত এবং মানুষের সেন্টিমেন্টের ভিতরে আছে। এটি এখনই নির্ধারণ করা খুব ঠিক হবে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সরকার, আমরা যদি ভালো নির্বাচনের চাই তাহলে তার বেসিক কিছু জিনিস আপনাকে মানতে হবে। সেটি হচ্ছে যে নির্বাচনে আপনি পরিস্থিতি নির্ধারণ করার নিয়ামক ব্যক্তি হলো কে ইলেকশন করবে আর কে করবে না, কতটা স্বাচ্ছন্দ্যে করবে, এটা সরকারের উপরে নির্ভর করে। আমি একটা পক্ষকে ইলেকশন করতে দিলাম, আরেকটা পক্ষকে গায়ের জোরে বা যে কোনোভাবে আমি বাধা দিলাম, আমি পক্ষের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এই শক্তি প্রয়োগ এটা কিন্তু মানুষ দেখবে। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা সত্যি আমি কথা বলি যে আমরা নানানভাবে চলাফেরা কথাও বলি, রাজনীতি করি তো ছাত্র জীবন থেকে। রাস্তাঘাটে আমি তো পুলিশ নিয়ে চলি না, আমার তো গানম্যান নাই, তো আমার নিরাপত্তা তো আমাকেই ভাবতে হবে। তো দেশের মানুষ কিন্তু কোন শক্তিকে সামনে নিয়ে এগোবে জনগণ জানে, সরকার নির্ধারণ করার কোনো সুযোগ নেই। ছিল যেটি সেটা আর তার সময় আছে বলে আমার কাছে মনে হয় না। দেশের স্বামী হায়দার পাটোয়ারি। জি অবশ্যই 73 সালের ডাকসু ইলেকশনে মুজাহিদুল ইসলাম সেলিম এবং মাহবুব জামান জয়লাভ করেছিলেন। তারা যে আদর্শের ভিত্তি ছিলেন সেটা আসলে দেশব্যাপী ব্যাপক সংগঠন ছিল। 72 সালে তাদের দলটা ছাত্রভিত্তিক ছিল, যে কারণে পরবর্তী নির্বাচনগুলোতে তারা কিন্তু এটা রিফ্লেক্ট করতে পারেনি। শিবিরের সাফল্যটা জামাতের জাতীয় নির্বাচনের সাফল্যে ইম্প্যাক্ট ফেলবে, কারণ জামাত একটা দেশব্যাপী সংগঠন এবং বিগত 14-15 মাস বা 1.5 বছরে জামাত ব্যাপকভাবে প্রশাসনে সবচেয়ে অনুকূল পরিবেশে আছে। ছাত্র অনুকূল পরিবেশ প্লাস অনুকূল প্রশাসন, হিউজ ফাইন্যান্স, এটা নিয়ে অনেক মিথ আছে। এবং আরেকটা ইস্যু হচ্ছে যে বিভিন্ন ইসলামিক দল যারা সবসময় জামাতের একেবারে বিপরীত অবস্থানে ছিল, তারা সবাই তাদেরকে জামাত একসঙ্গে করতে পেরেছে। বক্স থিওরিতে আছে, বাট ইয়েট টু সি লাস্ট মোমেন্টে তাদের মধ্যে সবাই একত্রিত থাকে কিনা। তার থেকে বড় হচ্ছে সেই সময় একটা কোল্ড ওয়ার ছিল, একদিকে ইউএস একদিকে রাশিয়া। এখন হচ্ছে একটা ইসলামিক ওয়েভ চলছে এবং পার্শ্ববর্তী দেশে চলছে স্যাফ্রনাইজেশন অফ হিস্ট্রি এবং আরএসএস থেকে হিন্দুত্বর ওয়েভ। পার্শ্ববর্তী দেশে হিন্দুত্বর ওয়েভ আমাদের এখানে রিটালিয়েট হয় কিছুটা ইসলামিক ওয়েভ দিয়ে। এটা সার্বিকভাবে বাংলাদেশ ক্যারেক্টারকে মিসরিপ্রেজেন্ট হয়ে যেতে পারে। যেমন শেখ হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর টর্চার হয়েছে, অস্বীকার কোনো উপায় নেই, কিন্তু বাংলাদেশের ক্যারেক্টারটা চেঞ্জ হয়নি। এখন কিন্তু বাংলাদেশের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ ব্যান, তো ভোটের ডিসিশনগুলো তো আওয়ামী লীগের ভোটাররাই ডিসাইড করবে। এখন একটি দল যখন আওয়ামী লীগের ভোট পাবে সে অপ্রত্যাশিত আসন পাবে। আওয়ামী লীগের লোকটা যদি ভোট টোটালি না যায়, লো কাস্ট ভোট হবে। এখন আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় জামাতে ভোট দিব, ঠিক আছে, তাহলে জামাত ক্ষমতাও আসতে পারে, এটা খুব আনলাইকলি, বাট হতে পারে। বিরোধী দল হতে পারে। আওয়ামী লীগ যদি মনে করেন যে ওই যে আছে না, ঠিক আছে আমি নাই তো দেখো আমি না থাকলে কি হয়, এটা হতে পারে, এই শক্তির উত্থান এটা হতে পারে। এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র হতে পারে যে বাংলাদেশে একটা ইসলামিক দল আসলো, এখানে ইসলামিক এবং তার সাথে ফলোড বাই ইসলামিক টেরোরিজম, এটা ইন্টারভেনশনের একটা প্রি প্ল্যানও হতে পারে, আই ডোন্ট নো। বা বিএনপিকে ভোট দিল আমেরিকার লোকজন সবাই, যে মধ্যপন্থীর দল জিয়াউর রহমান আওয়ামী লীগকে রিভাইভ করেছিল, ওরাও করতে পারে, সবাই ভোট দিয়ে দিলাম, বিএনপি 300টা আসন পেয়ে গেল। সো ফ্যাক্টর তো মাঠে আওয়ামী লীগই শেষ পর্যন্ত থেকে যাবে, কারণ ভোটের ডিফারেন্স তো হয় 5 থেকে 20,000, সেটা আওয়ামী লীগ এই মুহূর্তে আর কি। ওই যে বললাম আওয়ামী লীগ ভোটে না থাকার কারণে ডায়নামিক্সগুলো মিশানো যাচ্ছে না। এবং আমি অবাক হব না আওয়ামী লীগ ইন্টারনালি জামাত এবং বিএনপিকে ব্ল্যাকমেলও করতে পারে। তুমি যদি আমার এই কথাগুলো না শোনো, আমি তোমাকে ভোট দেবো না, অপোজিট ক্যাম্পে ভোট দিয়ে দেবো। এই সুযোগটা আওয়ামী লীগের অটোমেটিক হয়ে গেছে। আওয়ামী লীগ ভোটে থাকলেই সুযোগ হতো না, ভোটের বাইরে থাকার কারণে সুযোগটা হয়ে গেছে। নাও এখন ওই সময়ের কমিউনিস্ট মুভমেন্টকে ঠেকানোর জন্য প্যাট্রোনেজ আসতো মস্কো পিকিং লীগের, ওপেন
আমরা ছোটোবেলা মস্কোর বই দেখেছি, কিন্তু ছোটো ছোটো প্রিন্ট করা মাও সিতুংয়ের রেড বুক তো ছিলই, আর সব ছিল। এখন সেটা আর সেই প্যাট্রনেসটা নাই। অর্থাৎ ইসলামিক শক্তিকে ডেমোক্রেটিক্যালি বা পলিটিক্যালি কন্টেন্ট করার জন্য যে বামপন্থী ছিল সেটা নাই। আরেকটা ছিল বামপন্থীকে নিয়ে আওয়ামী লীগ শক্তি, সেটা নাই। বিএনপি কখনো ইসলামিক শক্তিকে কমব্যাট করতে পারবে না, কারণ বিএনপি ফর লং টাইম ইসলামিক শক্তিকে সাথে নিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে তাকে থাকতে হয়েছে। এবং গত 17 বছরের যে আওয়ামী লীগের দুঃশাসন, তার কারণেই ইসলামিক শক্তিটা আরও সাফল্যজনক পেয়েছে। এবং ওই চরম দুঃশাসন এবং আয়রন ক্ল্যাড গভর্নমেন্টের বিরুদ্ধে ইসলামিক শক্তি ছাড়া খুব সহজভাবে কেউ দাঁড়াতে পারছিল না, ইসলামিক শক্তিগুলো ছাড়া তাদেরকে হটাতে পারছিল না। সো তারা এখন বিজয়ী শক্তি। এই বিজয়ী শক্তিকে আপনি কিভাবে পলিটিক্যালি হ্যান্ডেল করবেন, এটা বিএনপির জন্য বিশাল বড় চ্যালেঞ্জ। অ্যান্ড ইট রিকোয়ার্স ভেরি হাই ম্যাচুরিটি। এটা কীভাবে অ্যাডজাস্ট হবে ডাউটফুল। একদিকে তাদের ডেমোক্রেটিক অধিকার আছে, একদিকে বাংলাদেশ যেন একটা আলট্রা ইসলামিক ক্যারেক্টারিস্টিকে না যায়, বাংলাদেশ যেন টেরোরিজমের পথ না খোলে কোনোভাবে। এই জিনিসগুলো কীভাবে সমন্বয় হবে? ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, উত্তেজনা, এই প্রসঙ্গটা মিস্টার দুদু খানিকটা আলাপ করেছেন। ক্রিকেটকে ঘিরেও এক ধরনের উত্তেজনা তৈরি, এক ধরনের প্রভোকেশন দুদিক থেকেই আছে যে কীভাবে একটা বিবাদ বিরোধের মধ্যে জড়িয়ে পড়া যায় আরও বেশি করে। আর সেকেন্ড, এর আগে যেটা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা তো নিজেরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছেন দল হিসেবে, সো আপনাদের এক্সপেরিয়েন্স কি? আপনারা কি দেখছেন যে সরকার, নির্বাচন কমিশন আসলে ভালো নির্বাচন করবার জন্যে কতটা? দেখুন, আমরা খুবই ভীতিকর পরিস্থিতিতে মনোনয়ন দিয়েছিলাম এবং মনোনয়ন বোর্ডে সবাই বলেছিল ভোটে করতে দিবে কিনা, আমাদের টর্চার হবে কিনা। এবং অসংখ্য ব্যবসায়ী প্রার্থীরা আমাদের এখানে ভোটে নমিনেশন নিতে চায়নি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হবে। এরপরে যখন মনোনয়ন দেওয়া হলো, খুব তুচ্ছ কারণে 30টির মতো মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ছিল এগুলোকে নন সাবস্টেন্সিয়াল নেচার অফ মিস্টেক, এগুলোকে উনি কারেক্ট করতে পারতেন ইনস্ট্যান্টলি, আমারও করেছিলেন অনেকবার। কিন্তু মবের ভয়ে তাকে ট্যাগিং করা হবে, আপনি স্বৈরাচারের দোসরের মনোনয়ন কারেকশনের সুযোগ দিলেন কেন, এই অভিযোগ যেন শুনতে না হয়, তারা স্টেট এগুলোকে বাতিল করে দিয়েছে। ফলে প্রার্থীকে আপিল করতে হয়েছে। আপিল আমি 3 দিন ধরে অবজার্ভ করছি। আমি বলবো ইলেকশন অ্যাপিল ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিউট্রালি আপিলগুলো নিষ্পত্তি করেছে, লয়ের বাইরে তারা কিছু দেখছে না, এটা একটা ভালো দিক। কিন্তু নির্বাচন তো আগারগা বা ইলেকশন কমিশনের অফিস না, নির্বাচন হলো 42,000 সেন্টারে হবে, চর এলাকা, দুর্গম এলাকা, কম্পিটিটিভ এলাকা, কত দ্রুত পুলিশ যাবে, কত দ্রুত সেনাবাহিনী যাবে। এখনও পুলিশ কিন্তু থানা থেকে বের হয় না, অনেকক্ষণ পরে। যদিও ক্যাম্পেইন শুরু হয়নি, কিন্তু আপনাদের প্রার্থীরা যারা অ্যাসপিরেন্ট বা যারা মনোনয়ন, তারা কি এলাকায় গণসংযোগ করতে পারছেন? কিছু প্রার্থী কিছু জায়গায় করতে পারছে, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? এখনো হয়নি। বা বগুড়ায় আমাদের পার্টি অফিস দখল করেছে, জুলাই ঐক্য নামে একটি সংগঠনের কিছু সন্ত্রাসীরা এটা দখল করে সেখানে একটা খালেদা জিয়ার মৃত্যুতে একটা শোকের ব্যানার ছিল, সেটার উপরে তারা গণভোটের ব্যানার লাগিয়ে দিয়েছে। ইলেকশন পিরিয়ডে পার্টি অফিস দখল হয়ে গেছে, ডিসি অফিসের কাগজ অনুযায়ী ওটা আমাদের পার্টি অফিস। তো সেটা খুব দ্রুত রিকভার করতে হবে। এগুলো যদি উৎসাহিত করা হয় তাহলে আমি মনে করি ভোটের পরিবেশ নষ্ট হবে। তো সেটি একটি আছে। আরেকটি হচ্ছে গণভোটের ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, প্রশ্নটি এত কঠিন, এত বড়, এটা ভোটাররা পড়ে ভোট দিবে, এই সময়টা কিন্তু ভোটকে ডিস্টার্ব করবে। কারণ যখন সময় বেশি লাগবে, পিছন থেকে অনেকে চলে যাবে, লাইনে আর থাকবে না, কিউ আপ থাকবে না। সেইটা কি করে সরকার সমাধান করবে? অর্থাৎ আরও বেশি লোক নিয়োগ করা উচিত ছিল, আরও বেশি প্রম্পট করা উচিত ছিল, স্পেরাইজ কোনো উপায় নাই। এবং এই ধরনের সময় লাগার ভোটে কিন্তু সারা পৃথিবীতেই বামপন্থী আর ডামপন্থী দলগুলো অ্যাডভান্টেজ পায়। আর মধ্যপন্থার ভোটারগুলো ভাবে আমি আর ভোট দেবো না, 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু উগ্র বাম, উগ্র ডান তারা শেষ পর্যন্ত ভোট দিয়ে যায় এবং দুটো ভোটও দেয় অনেক সময় ফাঁকা থাকলে। তো সেখানেও একটা অ্যাডভান্টেজ কিন্তু অনেকে পাবে। নাও ভারত বাংলাদেশ রিলেশন এই মুহূর্তে সবচেয়ে খারাপ, কোনো সন্দেহ নেই। তবে ভারত ক্যাটাগরিক্যালি বলেছে তারা একটা নির্বাচিত সরকারের সাথে রিলেশন করবে। সেটা বিএনপি হলে তাদের কোনো আপত্তি থাকার কোনো কারণ দেখি না আমি, জামাত হলেও নাই। তবে অবশ্যই জামাতের থেকে বিএনপিকে তারা কমফোর্টেবল মনে করবে নানা কারণে। গত 14-15 মাসে আমি যেটা দেখেছি, এসকেলেশন অফ টেনশন, মানে ওখানে গালি দিলে এখানে গালি দিতে হবে, ওখানে গালি দিচ্ছে সাংবাদিক আর এখানে গালি দিচ্ছে সরকারের কাছের লোকজন। যারা গালি দিচ্ছে তারা আবার ইউনূস স্যারের সাথে বসছে, ছবি তুলছে। ওখানে মোস্তাফিজকে অন্যায়ভাবে বের করে দেওয়া হলো, সেটা ওদের দেশের একটা আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ লিগ। এবং মোস্তাফিজের সাথে ওই আইপিএলের চুক্তিটা ব্যক্তিগত, কন্ট্রাকচুয়াল, মানিটারি। ওখানে মোস্তাফিজকে যদি বের করে দেওয়া হয়, সে ক্লেম করতে পারে আমি আরও 5টা খেলতাম, আমি 5টা খেলার এত টাকা পাবো।
সাথে অসম্মানটাও বলতে পারে, কিন্তু ওরা বলছে আভ্যন্তরীণ পরিবেশের কারণে। এটার জন্য আমরা যদি আবার বলি আইপিএলে যাব না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাব না, বিশ্বকাপ খেলতেই যাচ্ছে। বিশ্বকাপে যাব না, এটা হচ্ছে চিপ পপুলিজম। অ্যাডভাইজার বা অন্যরা কুইক একটা ইস্যু নিয়ে জনগণের মধ্যে নিজেকে চরম অ্যান্টি ইন্ডিয়ান হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে। এই অ্যান্টি ইন্ডিয়ান হিরোইজমটা দেশের কোনো উপকার কিন্তু এখন পর্যন্ত করেনি। আর আমরা এখানে যতই অ্যান্টি ইন্ডিয়ান হিরোইজম দেখানোর চেষ্টা করি, ইন্ডিয়া কিন্তু ইকোনমিক ব্যাপারগুলোতে কেটে দেয়। ট্রান্সশিপমেন্ট, আমাদের ট্রানজিট কলকাতা এবং দিল্লিতে, এই কলকাতা এবং দিল্লিতে ট্রানজিট বন্ধ করার কারণে আমাদের দু একটা ব্যবসায়িক পাইপলাইন বন্ধ হয়ে গেছে। সো ইকোনমিক দিকটা আমাদের ক্ষতিগ্রস্ত হয় আস্তে আস্তে আস্তে। এটার মধ্যেও ওই যে বললাম একটা বড় ম্যাচুরিটি লাগবে। ভারতের দালাল না, কিন্তু ভারতের মর্যাদাপূর্ণ বন্ধুত্বের একটা স্কিম বের করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে আপনি ভারতের বন্ধুত্বের কথা বললেই আপনাকে ভারতের দালাল বলা হবে। আবার যারা নিজেদেরকে চরম ভারত বিরোধী বলে, সবার আগে ভারতের সাথে বন্ধুত্ব বা করতে তারাই চলে যায় ক্ষমতা যাওয়ার জন্য। মিস্টার শামসুজ্জামান দুদু, যেটা শামীম বলল এটা বাস্তবতা, যে যারা প্রচণ্ড ভারত বিরোধী বলে নিজেদেরকে জাহির করার একটা প্রবণতা দেখায়, তারা আবার ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন, সেখানে কিন্তু ভারতের সঙ্গে তারা আবার অন্যভাবে একটা সম্পর্ক নির্ধারণ করতে চায়। এটা পত্রপত্রিকাতেও আসছে, তাদের বক্তব্যও আসছে। এই ডাবল স্ট্যান্ডার্ডের পলিটিক্সটা আমাদের সব থেকে মারাত্মক। আমরা বিশ্বাস করি এক, কাজ করি আর এক। অর্থাৎ আমি একটু আগেও বললাম যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা দ্বিপাক্ষিক হতে হবে, মর্যাদার হতে হবে। তো এই মর্যাদা এবং দ্বিপাক্ষিকটা কূটনৈতিক একটি বিষয় বলে মাথায় নিতে হবে। আমি খুব সাধারণ একটি নির্বাচনী বক্তব্যকে যদি মনে করি, আমাদের দেশের আর ওই দেশের ভিতরে একটা পার্থক্য আছে। ওরা যেমন হিন্দুইজম নির্ভর একটা সরকার চলছে, এই যে বিজেপি, যেটাকে আমি হিন্দু জামাত বলি সাধারণত। আর আমাদের এখানে যে অ্যান্টি ইন্ডিয়ান যে বক্তব্য, সেখানে ভোটের মাত্রা, যারা ভোট করেন সেখানে আমাদের বিশেষ করে সীমান্তবর্তী ঘেঁষা যেসব জেলাগুলো, সেখানে এই জিনিসগুলো কাজ করে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আমি মনে করি অবশ্যই দ্বিপাক্ষিক হতে হবে, সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। এটা একটা দিক। আর গণতান্ত্রিক সরকারের দৃষ্টিভঙ্গি সাম্প্রদায়িক মানে সরকারের দৃষ্টিভঙ্গি এক হবে না। তো সেটা হচ্ছে কেমন, বিএনপি একটি মধ্যপন্থী দল, স্বাভাবিক কারণ বিএনপি যখন ক্ষমতায় আসবে তার একটা ঝুঁকি থাকবে এই কারণে যে এই যে গণঅভ্যুত্থানের সাম্প্রদায়িকতার যে উত্থান, আপনি যেভাবেই কাজ করতে যান না কেন, আপনার পিছিয়ে একটা সিল মেরে দেওয়ার প্রবণতা কাজ করবে। কিন্তু আলটিমেট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। সেই ঝুঁকি নিয়ে কাজ করতে যদি আমরা ব্যর্থ হই, যেমন মোস্তাফিজ ইস্যুতে নো ডাউট ভারত ভয়ঙ্কর একটা অপমানজনক পরিস্থিতি বা তার সঙ্গে যে ব্যবহার করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার জন্য আমি বিশ্বকাপ খেলবো কি খেলবো না, এটার সঙ্গে ওটা যুক্ত করব কি না, এবং সম্পূর্ণ মুখ দেখা দেখিটাও বন্ধ করে ফেলবো কি না, এই সবগুলো কিন্তু মানে আপনাকে বর্তমান বাস্তবতায় ভাবতে হবে। আপনি যদি এখন একটা ছেড়ে আরেকটা চলে যান তাহলে যেমন বিপদ আছে, আবার যদি ছাড় না দেন তাহলেও বিপদ আছে। তো স্বাভাবিক কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অর্থনৈতিক বিবেচনাটা প্রাধান্য দিতে হবে। আমাদের এখানে একটা বড় সেকশন 40 থেকে 50 লক্ষ বেকার সমস্যা আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাস্তবতার নিরিখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে কোনো সময়ের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ, অথচ সব থেকে বাংলাদেশের বড় কাজটি নির্বাচন, সেটা আমরা একেবারে কাছে চলে এসেছি। এখন অস্ত্র উদ্ধার হয়নি, অপরাধীদের শুধু অস্ত্র উদ্ধারের কথা বলবো না, সীমাহীন যে লুটপাট, সেটা একটা পক্ষের হাতে আছে। সেই টাকাও আপনি উল্লেখ করার মতো কোনো ঘটনা আমার দৃষ্টিতে আসে নাই। আর নামে বেনামে আমি নিজে জানি এমন অস্ত্র মানে লাইসেন্সকৃত আছে, সে স্বাভাবিক অবস্থায় এই লাইসেন্স পাওয়ার মিনিমাম তার যোগ্যতা নেই, কিন্তু তার হাতে কিন্তু আপনি অস্ত্র গত সরকার দিয়ে দিছে। তো এমন একটি পরিস্থিতিতে ভালো একটি নির্বাচন আমরা প্রত্যাশা করছি, ঝুঁকি থাকছে,
কিন্তু এই ঝুঁকির মধ্য দিয়েই কিন্তু এই কাজ আমাদের করতে হবে। অর্থাৎ একটি গণতন্ত্রের উত্তরণের জন্যে যত সহজ স্বাভাবিক পথগুলো ছিল সেগুলো কোনোটা না থাকলেও আপনাকে ওই কাজটা করতে হচ্ছে। সেই জন্য আমাদের বিকল্প তো খুব একটা বেশি নাই সব কিছু মধ্য দিয়ে। তবে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী একটা জায়গায় যদি এসে না দাঁড়াতে পারে তাহলে কাজটা করা কঠিন হবে, এটা আমার কাছে মনে হয়েছে। সেই কঠিনের উত্তরণের জন্যে গণতান্ত্রিক শক্তিকে একজন আরেকজনের যদি বিরুদ্ধে লাগিয়ে দেওয়া তাহলে পরে এখান থেকে উত্তরণ হওয়ার সম্ভাবনা নাই। যেমন জামাত ইসলাম বা জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা কমিউনিস্ট পার্টি, তাদের এক একটা দর্শন, লক্ষ্য, তাদের আদর্শ নিয়ে তো তারা চলবে, কিন্তু আমার পছন্দ না বলে আমি অন্যকে কাজ করতে দিব না, রাস্তায় নামতে দিব না। যদি আমি মনে করি সে খারাপ, যেমন আমি বলে দিই আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, তা আওয়ামী লীগকে এই দেশে পতন ঘটেছে, তাহলে এই দেশের জনগণ তো জাতীয় পার্টিকে ভালো দৃষ্টিতে দেখবে না, বিবেচনাটা আছে সে ভোট পাবে না, তাই তো? তা আমি তাহলে ভোটে দাঁড়াতেই দিলাম না, তা দায়টা আমি কাঁধে নিলাম, তো দায়টা আমি কাঁধে নিলাম, আমি দাঁড়াতে দেবো না। আর দাঁড়িয়ে যদি সে হেরে যায় দায়িত্ব তার, মানুষ ভোট দেয়নি। তো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে এটা স্লোগানে একে নিষিদ্ধ করতে হবে, ওকে, শেখ মুজিব এটা করছে, শেখ মুজিবের সঙ্গে আমাদের পার্থক্য থাকতে হবে না? আওয়ামী লীগের সঙ্গে সকল রাজনৈতিক দল তার নিজের দলটাও বাদ দিয়ে এসে বাকশাল করছিল, 75-এর কথা বলছে। তো ওইটার কারণেই তো এই দেশের মানুষ ওনাকে পছন্দ করে নাই, ওই সময় গণতান্ত্রিক ভাবাপন্ন কেউ পছন্দ করে না। তাহলে নিষিদ্ধ রাজনীতি যেটা বলছি এটা জনগণের হাতে ছাড়বো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতান্ত্রিক রাজনীতি জনগণের হাতে ছেড়ে দেবো। ও যদি ভোট না দেয় ও জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তো কিন্তু আমি তো ওই জায়গাটায় আগেই ব্যারিকেড দিচ্ছি। এটা আমার মনে হয় রাজনীতি, সুস্থতা, শিষ্টাচার, এই জিনিসগুলো বাইরে যারা আছে তারা এই কথাগুলো বলতে পারে। ভোটের রাজনীতিতে আমার মনে হয় আরো গভীরভাবে ভেবে একটু ঠান্ডাভাবে চিন্তা করা উচিত। এছাড়া আমাদের গণভোটের প্রসঙ্গে আপনার গণভোটটা যেভাবে সরকার তো ক্যাম্পেইন করছে, কিছু কিছু রাজনৈতিক দলও ভোটের ক্যাম্পেইন, যেমন বললাম আমি যে এরকম দাঁড়াইছে এনসিপি জুলাই চার্টারে সাইন না করলেও তারা নেমে জুলাই চার্টারে যে সই করে না, হ্যাঁ, তারা আবার জুলাইয়ের প্রসঙ্গনে একমাত্র দাবিদার, তারা আবার সইও করে। তারা আবার অ্যাম্বাসেডার মানে কতজনকে দেওয়ার কথা বলেছে। এক জগা খিচুড়ি মার্কা অবস্থা, পিকুলার একটা অবস্থা। এবার আমরা শামীম কিছু টেকনিক্যাল প্রসঙ্গ, সময় লাগবে, মানুষ সচেতন না, না এটা আমি অস্বীকার করছি না। এই জুলাই সনদের পক্ষে আমরা অনেক আগেই সই করছি বিএনপি, আমরা গণভোটেরও কথা বলেছি একই সঙ্গে হোক। হ্যাঁ, এই জায়গাটায় রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে সরকারের একটা প্রচারণা, যেমন রাজনৈতিক দলগুলোকে যারা জুলাই সনদের পক্ষে গণভোটের প্রচারণা, তাদের যেমন দায় নিতে হবে, ঠিক তেমনি যখন ভোট দিতে যাবে যেন ওই পিছন দিক থেকে সময় লাগছে বলে চলে যাওয়া, এটা কনভিন্স করা। না হলে পরে কোনো কারণে যদি গণভোটের বিপক্ষে ভোট হয়ে যায় তাহলে এটা জাতীয় ক্ষেত্রে অন্য ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে পারবে। সেই কারণে আমরা যারা মানে গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সনদের পক্ষে, বিশেষত বিএনপির নেতৃত্বে যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এছাড়া অন্য কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমরা ফাইনাল রাউন্ড 5 মিনিট করে দুজনের জন্যই ক্লোজিং রিমার্কস হিসেবে, এবং সব মিলিয়ে সামনের সিনারিওটা আসলে কি দেখেন, আশঙ্কার জায়গা কি, সম্ভাবনার জায়গা কি, করণীয় কি সরকারের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, সব মিলিয়ে আপনার জন্য 5 মিনিট, আমি সব দুজনে 5 মিনিট। দেখুন, জিয়াউর রহমান যখন আসলেন উনি তো ভারতে গেলেন, মোবারকজি দেশাইয়ের সময় মনে হয় মোরারজি দেশাইও এসেছিলেন। এরপরে ভোট হলো, ওই ভোটে কিন্তু আওয়ামী লীগ ছিল। ইভেন ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার তখনও জিয়াউর রহমান ভারত সফরে গেছে। আচ্ছা, হতে পারে। তখন কিন্তু সেই ভোটে আওয়ামী লীগ এসেছিল। তখনকার জনগণ বা স্ট্যাবলিশমেন্ট তারা কিন্তু ঠিক আওয়ামী লীগের জন্য তখনও খুব একটা ফ্রেন্ডলি ছিল না, এবং জামাতকেও রিভাইভ করলেন জিয়াউর রহমান, প্র্যাকটিক্যালি ধর্মভিত্তিক রাজনীতি, আইডিয়াল নামে, ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে তারা। সো একটা সমঝোতা হলো আর কি, 91তেও একটা সমঝোতা হলো।
4 দলীয় জোটের দুদুভাই ইভেন শেখ হাসিনাকেও ফিরিয়ে নিয়ে আসা ফিরিয়ে জিয়াউর নিয়ে রহমানের আসা, সময় হ্যাঁ, জিয়াউর রহমানের সময় শেষের দিকে এটা উনি আসার 17 দিনের মাথায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। তো 91 সালেও তো একটা সমঝোতা হয়েছিল 4 দলীয় জোটের রূপরেখা। এবার কিন্তু কোনো এবং জাতীয় পার্টিকে কিছু বাধা দেওয়া হলো, নির্বাচন করতে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছে, টিভিতে ডাকা হয়নি, নির্বাচন করতে দেওয়া হয়েছে। 2008-এও সেই গভর্নমেন্টটা চলে যেতে হবে, সবাই সিদ্ধান্ত নিল আগে এই গভর্নমেন্টটাকে যেতে হবে, বিএনপিও সিদ্ধান্ত নিল, যে কারণে সমঝোতা হয়ে গেল একটা, যে সবাই অংশগ্রহণ করবে। ইচ্ছা করলে বিএনপি তো 8-এর ভোট বর্জন করতে পারতো, যে না আমাদের এত লোককে টর্চার, কিন্তু করেনি। ওই সমঝোতার ভিত্তিতে তারা ভেবেছে একটা ট্রানজিশন হোক। এখন কিন্তু কোনো সমঝোতা হয়নি, এটি হচ্ছে সবচেয়ে বড় পলিটিক্যাল রিস্ক। একটা সমঝোতাবিহীন দুর্বল সরকারের অধীনে একটা নির্বাচন হতে যাচ্ছে, ফলে মাঠে গিয়ে যার যা শক্তি সেভাবেই সব কিছু হতে পারে। আরেকটি ব্যাপার ছিল, ওই সময় সেনা সমর্থিত সরকার ছিল 2 বছর, অর্থাৎ ধাপে 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 ভোটের দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই ভোটটা ইমার্জেন্সির মধ্যেই হয়ে গেছে, ভোটের দিনও ইমার্জেন্সি ছিল, ডিজুরে নট ডিফ্যাক্টো। এবার সেনাবাহিনীর সাথে সরকারের একটা ডিস্টেন্স দৃশ্যমান, সেনাবাহিনীর মধ্যে নিরুৎসাহ দৃশ্যমান, সেনাবাহিনীকে গালিগালাজ করার একটা অংশ দাঁড়িয়ে গেছে। সেই সেনাবাহিনী ভোটের সময় দেশের নিয়ন্ত্রণ কতটুকু নিবে? 3,000 আসামি পালিয়ে গেছে, তাদের মধ্যে 2300 পলাতকে হাজতে ব্যাক করেছে, 700 আসামি পালিয়েই গেছে বা জামিন হয়েছে, তাদের মধ্যে শীর্ষ জঙ্গি আছে, তারা এখনও বাংলাদেশে হতবা আছে। অসংখ্য অস্ত্র লুট হয়েছে, অস্ত্রগুলো রয়ে গেছে, এই অস্ত্রগুলো ভোটে ব্যবহৃত হতে পারে। তো আমরা মনে করি সেখানে ভোটের আসলে উৎসাহ উদ্দীপনাও কম দেখছি, গণভোটেও উৎসাহ কম দেখছি। প্রার্থীরা ব্যক্তিগত ভোট বলছে, হ্যাঁ না ভোট নিয়ে কথা বলছে না। এনসিপি তার যে হিউজ লেভারেজ ছিল আন্দোলনের প্রধান তরুণ শক্তি হিসাবে, জামাতে গিয়ে তারা অধীনস্থ হয়ে গেছে, তাদের চিন্তা চেতনা এবং তাদের সমর্থন এখন ব্র্যাকেটবন্দি হয়ে গেছে। এবং যেটা আমরা অনেক আগেই বলেছিলাম যে এনসি জামাতেরই সন্তান, সেটাই প্রমাণিত হলো, সব আশঙ্কা প্রমাণ করলো। তাহলে এখন এই যে গণভোট বা এই বিষয়গুলোতে যে উৎসাহ নিয়ে কাজ করবে, সেরকম কোনো বড় শক্তি আপাত দৃষ্টিতে আমরা দেখছি না। আর যেহেতু ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অনেকটা জাস্টিফাইড, যে ভারত সবসময় আওয়ামী লীগকে অতিরিক্ত পছন্দ করে বা শেখ হাসিনাকে অতিরিক্ত পছন্দ করে, এবং সেটার কিছু এভিডেন্সও আছে 14, 18, 24-এর ভোট। এখন একটা সুযোগ ভারতের জন্য এসেছে যে না, আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার থাকলে তারা প্রফেশনাল রিলেশনশিপে তাদের কোনো আপত্তি নাই। আবার যদি আমরা ধরে নিই বিএনপি ক্ষমতায় আসবে, যেটা একটা সম্ভাবনা অবশ্যই আছে, বিএনপি প্রতিবারই জামাতকে নিয়ে বা ইসলামিক দলকে নিয়ে বা তীব্রভাবে অ্যান্টি ইন্ডিয়ান শক্তিকে সাথে নিয়ে ভোটে জয়লাভ করত, এবং তার পলিটিক্সে অ্যান্টি ইন্ডিয়ান থাকতো। বাট প্রফেশনালিজমের থেকে বিএনপি খুব বেশি সরে গেছে, এটা আমরা কখনো দেখিনি, একটি ঘটনা ছাড়া 10টা কষ্ট। এই একটি ঘটনায় আমি বলবো, মানে ফরেন পলিসির বাইরে, সেটা হয়তো সরকারের শীর্ষ মহলের নলেজও ছিল না। এবার বিএনপি সুযোগ পেয়েছে, সে ইসলামিক শক্তিগুলো জামাত ছাড়াই ভোট করবে, যদি জামাত বিএনপির দ্বন্দ্বটা আমরা মনে করি জেনুইন হয়ে থাকে, এবং তার পক্ষে কিন্তু প্রফেশনালি ভারতের সাথে মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুযোগ তৈরি হয়েছে। তো সেটা দুই পক্ষের জন্য একটা সুযোগ, যেটা দেশের সাথে কাজে লাগতে হবে। এই সুযোগটা 30-40 বছর পরে একবার হয়তো এসেছে, সেটা কাজে লাগাতে হবে এবং সেটা দিয়ে দেশের অর্থনীতিটাকে দাঁড়া করাতে হবে। আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্সি আছে, ভারতেরও আমাদের উপর ডিপেন্ডেন্সি আছে। এই 16 কোটি লোকের দেশ যদি চরম অ্যান্টি ইন্ডিয়ান হয়, এটা ভারতের জন্য একটা চরম মিলিটারি ক্রাইসিস ক্রিয়েট করবে, এবং আধুনিক বিশ্বে বোম মেরে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না, আর্মি পাঠিয়ে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। ডেমোক্রেটিক ট্রানজিশন, পিপল টু পিপল রিলেশন, সেটার ক্ষেত্রে সামনের সরকার কাজ করবে। এবং অর্থনৈতিকভাবে আমরা মনে করি আমাদের অনেক লোক চিকিৎসায় ভারতে যায়, এ বিষয়ে ভারতের আরও উদার হওয়া উচিত, ভিসাগুলো দেওয়া উচিত। ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে, ভিজিট ভিসার সাথে অনেকের কর্ম নির্ভরশীলতা আছে, সেগুলো বাড়ানো উচিত। ভারতকে দেখাতে হবে তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব চায়, কোনো একটি দলের সাথে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি জনাব তারেক জিয়া দীর্ঘদিন বিদেশে ছিলেন, তুলনামূলক তরুণ, এবং তিনি এখন যথেষ্ট প্রজ্ঞাবান, এবং তার কথাবার্তার মধ্যে আমরা ইনক্লুশন দেখতে পাচ্ছি, অস্থিরতা দেখতে পাচ্ছি না। আমার বিশ্বাস উনি দেশ গঠনের রাজনীতি করবেন। ওনাকে অভিনন্দন, উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে বিএনপির দায়িত্ব নিয়েছেন। দেশ বাঁচানোর দায়িত্ব তার উপর পড়ে গেছে। তার ছোট ভুলে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশ কিন্তু খাদের কিনারে আছে, আর তার ধৈর্যশীলতা এবং অন্তর্ভুক্তি দেশকে বাঁচাবে।
এখন সেটা তাকেই চয়েস করতে হবে তিনি কোন দিকে যাবেন। শামসুজ্জামান দুদু, হতাশ হওয়ার কিছু নেই, না নির্বাচনে, না আগামী ভবিষ্যৎ নির্ধারণে। আশা তো বাঁচিয়ে রাখতে হবে, যে ঘটনা যাই ঘটুক, কারণ আশা না না, থাকলে এই মানুষ কারণে বাঁচে না। বলছি যে আমাদের একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আছে। সেই গণঅভ্যুত্থান এমন একটা সময় সংগঠিত হয়েছিল যখন এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছিল আর বোধহয় 41 সালের আগে কোনো পরিবর্তন হবে না। এই ধরনের সময় কিন্তু 24-এ 36 দিনের যে আন্দোলন, আমি যে এটাকে 5036 দিন বলি, কারণ শুধু 36 না, তার আগে 16 বছরের একটা লাগাতার আন্দোলন ছিল। সেই কারণে আমি সবসময় আশাবাদী লোক এবং আশার মধ্যে থাকতে চাই, এই কারণে যে আমাদের একজন শহীদ জিয়া ছিলেন। যেমন বাকশাল পরবর্তীতে শহীদ জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র কিভাবে আনতে হবে, কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে সম্পর্ক নতুন করে নির্ধারণ করতে হবে, এমনকি 71 সালে কেন আমার হয়েছিল সেটি তিনি আবার জাতির সামনে এনেছিলেন। পরে একটা সামরিক শাসনের হোসেন মোহাম্মদ এরশাদের সেটার বিরুদ্ধে যে লড়াই, সেখানে আমাদের একজন বেগম খালেদা জিয়া ছিলেন। একটা সুদীর্ঘ আপোষহীন মানে যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে 90 গণঅভ্যুত্থান এবং আবার গণতন্ত্র প্রতিষ্ঠা। ঠিক তেমনি একজন আমাদের তারেক রহমান আছেন, যে এখন আমার কাছে মনে হয় সমসাময়িক সময় মানুষ তারপর আস্থা রাখছে, বিশ্বাস রাখছে যে আগামী যে পরিবর্তনমূলক অবস্থাটা, যেটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, নারী স্বাধীনতা, যাই বলি না কেন, সেখানে শহীদ জিয়া এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র না, পরবর্তীতে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব যিনি নিয়েছেন, তার মধ্য দিয়ে মানুষ প্রত্যাশা করছে ভবিষ্যৎ নির্ধারণ হয়তো তিনি নেতৃত্ব দিবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই দলের নেতা হিসাবে না বা কর্মী হিসাবে না, যে সময়কে, নতুনত্বকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে প্রবণতা আমাদের বিশ্ব প্রেক্ষাপট আছে, বাংলাদেশেও আছে। অর্থাৎ ধারাবাহিক নেতৃত্বে যার প্রতি মানুষের সমর্থন থাকে, সেই এক সময় জাতিকে নেতৃত্ব দেয়। সেই কারণে আমি ওই প্রেক্ষাপটে আশাবাদের কথা বললাম যে জনাব তারেক রহমান সাহেব বিএনপির শুধু না, বাংলাদেশের সব কিছু হৃদয়ঙ্গম করে, সব কিছু সমস্যার সামনে এনে তিনি কিন্তু বলেছেন তার একটা প্ল্যান আছে, সেই পরিকল্পনা, যেটাকে 31 দফা অনেক আগেও বলেছেন, আবার নিজস্ব কিছু কথাও আছে, সেটাও তিনি বলেছেন বলবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে বলছেনও। সেই জন্য আমরা এইভাবে আশাবাদী হতে পারি যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি সময় পার করে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মিস্টার শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আমার অতিথিদের কথায় মোটামুটিভাবে এরকম বোঝা যাচ্ছে যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যাদেরকে ধারণা করা, তাদের কেউ অক্ষম, কেউ নিষ্ক্রিয়, কেউ নির্লিপ্ত, কেউ বিভ্রান্ত, এরকম একটা অবস্থার মধ্যে আছে। নির্বাচনের জন্য যে একটা পরিবেশ তৈরি করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় থাকা দরকার সেই মানে তো নেই, বরং লুট হয়ে যাওয়া যে অস্ত্রগুলো অভ্যুত্থানের সময়, সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। অনেক অপরাধী এখন বাইরে আছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নিয়ে ওনারা কথা বলেছেন। একটা আমাদের স্বার্থ রক্ষা করে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক অবশ্যই আমাদের রক্ষা করা দরকার। সেই জায়গাটা তো একটা বড় ঘাটতি, এবং সেটাও একটা উত্তেজনা বা শঙ্কার জায়গা তৈরি করেছে। কোনো রাজনৈতিক শক্তিকে বা দলকে বা কোনো মতাদর্শকে নির্বাচনের বাইরে রাখা, সেটাও একটা বিপজ্জনক বিষয় বলে ওনারা মনে করেন, এবং এটা গণতন্ত্রের জন্য খুব একটা কল্যাণকর বা কার্যকর কিছু হয়েছে বলে এটা ওনারা মনে করেন না। এবং এই নির্বাচনের ফলাফল কি হবে সেটা কেউই আগাম বলতে পারে না, বলা উচিত নয়, তবে ধারণা অনেক রকমের আছে। এবং বড় কোনো রকমের ব্যত্যয় বিচ্যুতি ঘটলে বাংলাদেশের ক্যারেক্টারটাও চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা অনেকেই মনে করেন ইতিমধ্যে গত 1-1.5 বছরে ডিরেকশনটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। সব মিলিয়ে নির্বাচনটা বাংলাদেশের জন্য দরকার, অবশ্যই একটা ভালো নির্বাচন দরকার। সেটাকে কতখানি ভালো করা যায় সেই মনোযোগটাই এখন আমাদের 1 মাস সময় আছে, সবাই মিলে দেওয়া দরকার। তবে নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত নির্ভর করে
স্টেক হোল্ডারদের উপরে, বিশেষ করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর উপরে কে কোন ভূমিকা আগামী দিনে অবতীর্ণ হবে সেটাই এখন দেখবার বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।